আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি জেফরি খান। আমার সাথে বলতে চাই যে ভৌতিক দুনিয়ার কিন্তু দেখতে দেখতে আজকে 165তম এপিসোডে কিন্তু আমরা পদার্পণ করে ফেলেছি। এবং ইউনো হোয়াট, আছে কিন্তু এপিসোডটা অনেক বেশি জোশ হতে চলেছে, বিকজ আজকে নীলা হাসান ভাইয়ের একটা পরিত্যক্ত হোস্টেলের ঘটনা আছে। এবং হোস্টেলটা অনেক, এই স্টোরিটা অনেক বড়, প্রায় যদি সত্যি কথা বলি তাহলে মোটামুটি 50 বা 55 মিনিট একটা লং স্টোরি আছে। এবং এরপর আপনাদের চিরচেনা ফিরোজ ভাইয়ের একটা ঘটনা আছে, পরিত্যক্ত হোটেলের ঘটনা। বেশ ইউনিক সব স্টোরি আসছে ভৌতিক দুনিয়ায়, আলহামদুলিল্লাহ। সবই আপনাদের ভালোবাসার প্রতিফল, যেটাকে বলি আমরা। সো নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে ধীরে ধীরে কিন্তু ভৌতিক দুনিয়া কিন্তু দারুণভাবে এগিয়ে যাচ্ছে তার আপন গতিতে। এবং আপনাদের কাছে এটাও নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ভৌতিক দুনিয়া কিন্তু ব্র্যান্ড নিউ কিছু ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করা হচ্ছে। আপনারা কিন্তু চাইলে ভৌতিক দুনিয়ার স্টোরি শেয়ার করতে পারেন। স্টোরি শেয়ার করা ইটস ভেরি ইজি। আর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা ইমেলের সহায়তা নিতে হবে। ভৌতিক দুনিয়ার অফিসিয়াল একটা ইমেল আইডি আছে, which is bhautikdunia@gmail.com, bhoutikdunia@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দিলে চলবে। আর বেসিক্যালি তেমন কিছু করার নেই, জাস্ট ঘটনাটি পাঠিয়ে দিয়ে আপনারা জাস্ট অপেক্ষা করবেন, আমি ডেফিনেটলি আপনাদের ঘটনা শেয়ার করে দেবো। আর এতটুকুই বলবো যে অবশ্যই মাঝে মাঝে যেটা হয় যে ঘটনা শেয়ার হতে একটু লেট হয়, আর লেট হওয়াটা অস্বাভাবিক কিছু না, যেহেতু আমি একা মানুষ, আমার কিন্তু কোনো মডারেটর এখানে কাজ করে না এবং সবকিছু আমি একা ডিল করি। এটা আমার খুব বড় ধরনের একটা অভ্যাস, বা বলতে পারেন যেটা চর্চা ছিল বলেই এটা সম্ভব হয়েছে। এবং আমি চাই যে সবকিছু আমার আয়ত্তে থাকুক, সেটাই করি সবসময়। দ্যাটস ওয়াই কখনো কখনো ঘটনা দেখা যাচ্ছে যে সিলেক্ট হয়েও সেটা সময় মতো আপলোড হয় না বা সময় মতো শেয়ার করা হয় না। বাট হ্যাঁ, সবগুলো ঘটনায় সময় মতো শেয়ার করা না হলেও শেয়ার তো হয়, অর্থাৎ আজকে না হোক কালকে না হোক পরশু শেয়ার তো হবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। সো আমি এতটুকু বলবো যে আপনারা অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, তাহলে হবে। ঘটনা পাঠিয়ে দিবেন, একটু অপেক্ষা করবেন, তাহলে চলবে। আর দেরি করবো না, চলে যাচ্ছে আজকের এপিসোডে। চলুন শুনে আসি নীলা হাসান ভাইয়ের প্রথম ঘটনা। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আমি নিলয় হাসান বলছি। আজ প্রথমবারের মতো ভৌতিক দুনিয়ায় ঘটনা পাঠাচ্ছি। আমি নিলয় হাসান। যদি ঘটনাটি ভালো লাগে তবে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। এটি একদম সত্য ঘটনা এবং আমার বন্ধুর কাছ থেকে এই ঘটনাটি শুনেছি। আমার বন্ধু আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে আমি আপনাকে লিখে পাঠালাম। বলছেন আমার বন্ধু রাজু হোসেন। আমি রাজু হোসেন বিগত 8 বছর ধরে মালয়েশিয়াতে স্টুডেন্ট ছিলাম, এখন কর্মরত আছি। আমি যেখানে থাকি তার থেকে প্রায় 20 কিংবা 25 মিনিট লাগে আম্বার কোর্ট আসতে। যে ছবিগুলো দেওয়া হয়েছে তার কিছুটা কালেক্টেড। তার আগে বলে রাখি, বর্তমানে এটি রেভুলেশন করা হয়েছে। নিলয় ভাই, যা আমি আপনাকে আগেই আসলে বলিনি, এখানে এখন মানুষ থাকে বিশেষ করে পাকিস্তানি, ইন্ডিয়ান আর বাংলাদেশিরা, যারা মূলত ওয়ার্কার, ট্যাক্সি ড্রাইভার। কম খরচে মাসিক চুক্তিতে জন প্রায় 200 রিঙ্গিত বা 400 রিঙ্গিত, এমনকি 80 রিঙ্গিতও থাকতে পারা যায়। অবশ্য রুমে দশা আর সাইজ বুঝে, বাংলাদেশি টাকায় আপনি 80 গুণ 20.73 1658 টাকায় থাকতে পারবেন 1 মাস। আমি এমন একটা রুম দেখেছি নিলয় ভাই, যেখানে কোনো রুম নেই, সিকিউরিটি নেই, শুধুমাত্র একটা ম্যাট্রেসের উপরে শুয়ে রাত যাপন করতে হয়েছে একজন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা। তার মাসিক ভাড়া 20 রিঙ্গিত। এই কষ্টগুলো না বলি, আমি নিজেও প্রায় 8 মাস যাবৎ সেখানে ছিলাম এবং 200 রিঙ্গিতের বিনিময়ে ছিলাম। প্রথম 2 মাস একাই ছিলাম, পরে অত্যাচারে থাকতে না পেরে 20 রিঙ্গিতে 3 জন রুমমেট নিল। আমারও টাকার কিছুটা সমস্যা থাকার কারণে আমি ওখানে থেকেছি। কথা না বাড়িয়ে এই ভূতের পরিত্যক্ত হোটেলের একটা ছোট্ট পরিচয় পূর্ব শুরু করি।
অ্যাম্বার হোটেলের মালয়েশিয়ার বাগ অর্থনীতি 1990-এর দশকে নির্মিত রিসোর্ট অ্যাপার্টমেন্ট ভেঞ্চার কানাডার খনন স্থান জায়ান্ট রে রিসোর্স লিমিটেড তাদের মালয়েশিয়ার সহযোগী সংস্থা জায়ান্ট বে মালয়েশিয়া এসডি ইন ভিডি এর সাথে মিলিয়ে জেন্টিং হাইল্যান্ডের নতুন ডিজনি জাতীয় সামওয়েলস থিম পার্ক সামওয়েলস মালয়েশিয়া এনসিডি ভিডি এর সাথে একত্রিত হয়েছে। 38.4 হেক্টর জমিতে নতুন $1 মিলিয়ন ব্যয়স্থল থিম পার্কটি বিদ্যমান জেন্টিং হাইল্যান্ডের রিসোর্টের চেয়ে আরো বেশি বড় হবে এবং পর্যটকদের আবাসের চাহিদা যেন দূর থেকে বেড়ে গেছে। মালয়েশিয়ার সময় ল্যান্ড ক্লিয়ারিং স্থিতিকরণ কারণে হাত দিয়ে কেশন পাইলস খনন করা এবং সর্বাধিক শক্তিশালী পৃথিবী কাঠামো নির্মাণ কাজ পরিচালিত হয়েছিল, তবে থিম পার্কটি এখনো শেষ হয়নি। প্রেসিডেন্ট রিচার্ড জে লেভেলের অধীন জায়ান্টে 80 হেক্টর স্থানে রিসোর্ট অ্যাপার্টমেন্ট পাহাড়ের শীর্ষ কানাডিয়ান বাংলো রেজেন্সি এশিয়া ভিলেজ আন্তর্জাতিক ভিলেজ একটি হোটেল সহ স্যামওয়েলের আশেপাশে আবাসিক এবং বাণিজ্যিক উন্নয়নের জন্য দায়বদ্ধ ছিলেন এবং রাস্তা নির্মাণ করেন। আঞ্চলিকভাবে সিটি ব্যাংক এনএডি থেকে লোয়ান এর মাধ্যমে অর্থায়ন করা হয়েছিল এবং আনুমানিক উন্নয়ন ব্যয় করা হয়েছিল প্রায় 500 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত, 184 মিলিয়ন $1 যাকে বলা হয়, এবং জায়ান্ট বে ডেভেলপমেন্ট এসডিএন ডিভিড অ্যাপার্টমেন্ট প্রকল্পে স্যামুয়েল পার্ক ভিউ এবং হিল ভিউ রিসোর্ট অ্যাপার্টমেন্ট বা কেবল রিসোর্ট অ্যাপার্টমেন্টস এর পরেই অ্যাম্বার কোড বলা হতো। 1991 সালে প্রকল্পের অ্যাপার্টমেন্টগুলো শীতল বিনিয়োগ হট রিটার্নস স্লোগানের আওতায় বাজারজাত করা হয়েছিল। সূত্র উইকিপিডিয়া। এখন কিছু তথ্য বর্তমানে গোপন আছে। এই বহুতল অ্যাপার্টমেন্ট 23 তলা, 6টি লিফট রয়েছে। এর বাজারে টিকতে না পারার মূল কারণ ছিল তা হচ্ছে আশেপাশের উন্নত কমপ্লেক্স। যতটুকু আমি জানতে বা খুঁজতে পেরেছি এখানে 2টো ক্যাসিনো ছিল। কেউ কেউ বলে 80, আবার অনেকেই বলে কোনো ক্যাসিনো ছিল না, শুরুটা হয় ক্যাসিনো দিয়ে। বিত্তশালীরা এখানে এসে জোয়ার আসরে বসে সব হারিয়ে এসব বিল্ডিং এর ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করত। প্রায় শতাধিকের কাছাকাছি নাকি আত্মহত্যা হয়েছে বলে জানা যায়। এটা যেহেতু আমি দেখিনি তাই কিছু বলতে পারবো না। সর্বশেষ যে সুইসাইডটা ছিল সেটা কোনো একটা সেলিব্রিটি করে, তখন গিয়ে হাউসের ছাদ বন্ধ করে দেওয়া হয় এবং সেটা প্রশাসনের চাবি হয়েছিল। কিন্তু কেস মামলা চলে যায় অনেক দূর, আইনের নোটিশ আসায় পরিত্যক্ত করে দেওয়া এই বিল্ডিংটি। এখানে আবার কিছু কথা আছে। এই বিল্ডিং এর 13 তলায় একটা রুম আছে যাকে ঘিরেই আসলে সব সমস্যার জন্ম। হোটেলটি পরিত্যক্ত করার আগে থেকে এই রুমের সমস্যা, কোনো মেহমান কমপ্লেন ছাড়া যায়নি এমনই রেকর্ড আছে। প্রায় রাত 2-2:30টার পরেও একজন রুম চেক আউট করে দিয়ে চলে গিয়েছিল। এর কারণগুলো বলছি তাহলে। আজকে শুরুটা করে একটু রাজু ভাইয়ের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা দিয়ে। ঘটনা 1। আমি প্রথম মালয়েশিয়ার বান্ধবী থেকে শুনতে পাই যে আম্বার কোর্ট নামে একটা বিল্ডিং রয়েছে, সেখানে কম খরচে ফরেনারদের থাকতে পারে। আমি স্টুডেন্ট ছিলাম, কোনো জব করতাম না। বাবা যে টাকা পাঠাতো সেই টাকার খাওয়া দাওয়া পড়াশোনা অনেক ব্যয়বহুল হয়ে যেত আমার কারণে। তাই তার কথা মতোই 1 ঘন্টা জার্নি করে হাইল্যান্ড পৌঁছে যায়। প্রথমে দেখায় আমি দেখি হরর মুভির কোনো সেট মনে হয়, পরে ভালোভাবে পরখ করে বুঝতে পারি আমার আত্মা শুকিয়ে যায়। কারণ আমি কি করে থাকবো এখানে আদৌ কেউ থাকে বলে মনে হয় না। বিশেষ করে বিল্ডিং এর সামনে পরিত্যক্ত 10 থেকে 15টি গাড়ি দেখে আমি উল্টো পথে বাড়ি ফিরে যাব বলে মনে করেছিলাম। পরে আবার খরচের কথা চিন্তা করে বাড়ির ভেতরে দিয়ে যাওয়ার চিন্তা করলাম। তখনই পেছন থেকে কে একজন বলে উঠল, সিপা ওয়াইক, সিপা ইয়াং আন্দাকারি। এর অর্থ হচ্ছে, কে আপনি, কাকে খুঁজছেন? তখন তাকে আমি জানাই আমি কে এবং কেন এসেছি। তখন সে জানায় সে এখানকার ওয়াচম্যান। সে আমাকে 4th তলায় গিয়ে রিসেপশনে কথা বলতে বলে। আমি তাকে বললাম আমাকে আপনি ভেতরে নিয়ে চলুন। সে আমাকে সাথে সাথে করে ভেতরে নিয়ে যাচ্ছে। ঢুকছি আর ভয় পাচ্ছি, সব ধ্বজা ভাঙা অবস্থা। লিফটের কাছাকাছি আসতে তিনি লিফটটা দেখে বললেন, লিফট নষ্ট, লিফট কাজ করছে না। লিফটের কাছাকাছি আসতে সেই ভদ্রলোক বললেন, লিফটটা নষ্ট হয়ে আছে, লিফট কাজ করছে না, ভেতরে সিঁড়ি দিয়ে 4 তলায় উঠে যান।
আমার পার দিতে হবে। খুব অদ্ভুত লাগছিল, কোনো ভূতুরে কিছু হবে না তো আমার সাথে। আমি পার্কিং লনের সিঁড়িটার দিকে তাকাতে সেদিকে এগোতে থাকি, অথচ আমার পেছনে সিঁড়ি ছিল, যা বের হওয়ার সময় আমি খেয়ালই করিনি। সিঁড়ি পেয়ে উপরে উঠছি, দ্বিতীয় ফ্লোরে কার পার্কিং, অনেকগুলো পরিত্যক্ত গাড়ি রয়েছে, জং পরে ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো অপসারণ করার বালই নেই। উঠতে উঠতে ঠিক কয় তলায় এসে গিয়েছি সে খেয়ালও নেই আমার। এবার দেখি এক সাইডের রেলিং ভেঙে পড়েছে, আর তার খানিক উপরে ম্যাট্রেস দিয়ে রাস্তা ব্লক করা। আমি অত কিছু না ভেবে উঠে যাই। উঠে দেখি ৭ম তলায় লেখা, দেয়ালে এক কোণে। এত দুর্গন্ধ এই সিঁড়িতে বলার মতো নয়, ইউরিনের দুর্গন্ধের একদম যেন ভরপুর হয়ে গেছে। আমি আবার গুনে গুনে নেমে আসি ৪র্থ তলায়। কিছুটা হাঁটতে দেখলাম খুব নিরিবিলি শরীর, হিম করা একটা জায়গা। যেহেতু দারোয়ান ৪র্থ তলায় বলেছে, সেজন্য আমি আরো ভেতর ঢোকার জন্য চিন্তা করলাম। কিছু দূর এগোতেই একটা সাদা দরজা দেখতে পাই। দরজার কাছে গিয়ে দাঁড়াই, ওই পাশে মানুষের কথাবার্তা শুনতে পাই। আমি গেটে ধাক্কা দিয়ে ভেতরে গিয়ে পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। এটা একটা মিনি শপিং মল, একটা ছোট্ট সুপার শপও আছে, হেয়ার ড্রেসার, লেডিস পার্লার, লন্ড্রি, ফোন সার্ভিসিং শপ এবং ফোনের দোকান নেই বললেই চলে। কোনো শব্দ নেই এখানে, মোটামুটি ক্রেতাও সমাগম আছে। আমি একজনের হেল্প নিয়ে রিসেপশনের লোকেশনে জানতে চাইলে সে আমাকে নিয়ে চলে যায় ওখানে। একজন মহিলাকে আমি ওখানে দেখতে পাই এবং তাকে থাকার কথা জিজ্ঞেস করতে সে আমাকে জিজ্ঞেস করলো, হোটেলে থাকবেন নাকি রেস্টে থাকবেন। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, এখানে হোটেল আছে নাকি? তিনি আমাকে হ্যাঁ সূচক মাথা নেড়ে বলেন। তাকে আমি রেন্টে থাকবো বলে জানাই। তিনি আমাকে ২১ তলা বাদে যে কোনো ফ্লোরে থাকতে বলে এলেন। আমি অত উপরে থাকবো না বলে দিলাম তাকে, কারণ লিফট খারাপ থাকতে পারে এখানে। আমি প্রথমে দেখেছি। তিনি আমাকে বললেন ১০ তলার রুম খালি আছে, আমাকে সাথে করে নিয়ে উপরে আসেন, অপর পাশে লিফট দিয়ে আসেন। সে আমাকে দুটি রুম দেখায়। এটি ২০০ রিঙ্গিত, আরেকটা ১২০ রিঙ্গিত। ২০০ রিঙ্গিতের যথেষ্টই ভালো, ১২০ রিঙ্গিতের থেকে ২০০ রিঙ্গিত যথেষ্ট ভালো। ওটা অনেক বাজে অবস্থা, তার উপর আবার নিজের পরিষ্কার করা লাগবে। তাই আমি ২০০ রিঙ্গিত মাসিক চুক্তিতে রুমটা নিয়ে নিই, যা বাংলাদেশি টাকায় ৪,১৪৬ টাকা হয়। আমি পেমেন্ট ক্লিয়ার করতে তিনি আমাকে জানান সব বিলের অন্তর্ভুক্ত। শুনেই আমি অনেক খুশি হয়ে যাই। সবকিছু ক্লিয়ার করে আমি ৩ থেকে ৪ দিন পরে উঠবো বলে জানিয়ে দিলাম। ৩ দিন পরে আমি নতুন রুমে উঠলাম। সবকিছু গুছিয়ে উঠতে উঠতে সারাটা দিন চলে যায়। সেদিন রাতে ঘুমিয়ে যায়। আমি আর কোনো সমস্যা হয়নি আমার সাথে। দ্বিতীয় দিন শুরু হয় মাগরিবের পর থেকে অদ্ভুত এক সমস্যা। কেউ একজন ১০ থেকে ১২ মিনিট পর পর এসে আমার গেটে নক করে চলে যায়। গেট খুলে কাউকে পাই না। সারা রাত একই সমস্যা। বলে রাখা ভালো, মালয়েশিয়াতে এই ধরনের সমস্যা প্রচুর পরিমাণে হয়। অনেক বাড়ি ফাঁকা পড়ে থাকে এই সকল অদৃশ্য শক্তির জন্য। আর আমি আগেও এমন কয়েকটি বাসায় থেকেছি সমস্যা সহ, তাই সাহস অনেকটাই বেড়ে গিয়েছে আমার। কোনো মতে সেই রাতটা পার করে দেই। পরদিন সকালে ক্লাস আছে, তাই উঠে ফ্রেশ হয়ে একটু আগে বের হয়ে রুম লক করার পর খেয়াল করলাম করিডোরে হালকা কালো বাচ্চার পায়ের ছাপ আছে। সোজা গিয়ে এটা রুমে ঢুকে গিয়েছে। এটা অস্বাভাবিক কিছু একটা বুঝতে পারি, আর তাই হরর ফিল্মের মতো যাচাই করতে যায় না যেটা আসলে কি। ক্লাস শেষে সন্ধ্যার পর বাসায় ফিরতে ওই ছাপ একদম যেন গায়েব হয়ে যায়। কিন্তু অন্য একটা বড় মেয়ের মানুষের মতো চিকন পায়ের ছাপ দেখতে পেলাম লিফট থেকে এসে আমার রুমে ঢুকেছে। যেটা ভয় পায় ব্যাপারটা নিয়ে। আল্লাহর নাম নিয়ে গেট খুলে রুমে গিয়ে গেট লাগিয়ে দিই এবং লাইট জানাতেই আমার চোখ যেন ছানা ভরা হয়ে গেল। ওই ছাপ রুমে এসে জানালা খুলে বাইরে চলে গিয়েছে। কোনো মুসিবতে পড়লাম আমি, এই ভেবে ওই রাতে দুশ্চিন্তার আর কিছুই খায়নি। নিলয় ভাই, আমি যে আপনাকে ভয়েসে কথাটা বলছি আমার এখনো দাঁড়িয়ে যাচ্ছিল, বুঝতে পারলেন? কারণ এটা তো অস্বাভাবিক ব্যাপার। তার উপর আবার আমার মনে পড়ে যায় আমি সকালবেলা বের হওয়ার সময় জানালা ভালো করে লাগিয়ে বেরোয়েছিলাম। সে রাতেও যদিও কিছু তেমন হয়নি, কিন্তু ঘুমাতে পারিনি আমি সারা রাত। যাই হোক, এবার যাই ঘটনা ২। এর ২ দিন পরের কথা। সেদিন আমার ক্লাস ছিল না, তাই ঘুম থেকে উঠি প্রায় সকাল ১১টার দিকে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট রেডি করছে কিচেনে বসে বসে। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন আমাকে বলল হাই। আমি ঘুরে তাকাতে একটা কালো ছায়া বিদ্যুৎ গতিতে আমার জানালা দিয়ে চলে গেল। আমি দেখতে পেলাম, আমিও সেখানে চলে যাই। গিয়ে দেখতে পেলাম আমার জানালাটা খোলা, কিন্তু কিচ্ছু নেই। প্রচন্ড ভয় পেয়ে যায়।
আমার জানালা লাগানো ছিল। এই প্রবলেমগুলো অন্য লেভেলের প্রবলেম রে বাবা, এগুলো আগে কখনো ফেস করিনি আমি। কিছুটা বেশি এবার যেন আমি ভয় পেয়ে গেলাম, এবং নাস্তাটা সেরে আমি দ্রুত বাইরে বের হয়ে যেই না রুম থেকে বেরোয়েছি, এরপর খেয়াল করলাম একটা চমৎকার বিষয়, আমি ছাড়া 10 তলার ফ্লোরে কেউই থাকে না। এইটা কিভাবে সম্ভব? সব থেকে বড় কথা, আমার উপরের ফ্লোর একদম খালি, নিচের ফ্লোর খালি, আমি পুরো ফ্লোরে একা। আমি রাগের মাথায় গিয়ে সেই রিসেপশন মেয়েটাকে জেরা করতে, সে কোনো উত্তর দিতে চায় না। যখন আমি পুলিশে কমপ্লেন করব জানাই, তখন অনেকটা বেশ ভয়ানক তথ্য দিল সে, এবং রিসেপশন আমাকে জানায় আমাকে কোনো প্রকার বিপদে ফেলার কোনো ইচ্ছা তাদের ছিল না এবং নেইও। ভবনের প্রতিটি আবাসিক ফ্লোর আসলে ভাড়া চলে, এবং আমাকে ঘনবসতি ফ্লোরের কোনো রুম খালি না থাকে আমাকে সেই রুমগুলোর একটা সিলেক্ট করতে থাকতে বলা হয়। আর ওই ফ্লোরগুলোতে তার ধারণা মতে খুব দ্রুত রেন্ট হবে বলেই আমাকে একা একটা ফ্লোরে রাখা হয়, যেন নতুন কেউ আসলে ওই ফ্লোরে থাকে এবং ভাড়া নেয়। তাদের ইচ্ছাটাও বেশ ভালো ছিল, সবাই জানে বিল্ডিংটা ভূতরে এবং পরিত্যক্ত ছিল বেশ কয়েক বছর ধরে। ফ্লোর খালি দেখে কেউ ভাড়া নিতে যায় না, তাই তারা এই পন্থাটা বেছে নিয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করি, তাহলে 8ম এবং 9ম তলা খালি কেন? আমাকে 10ম তলায় কেন নিয়েছে? মোটামুটি আগে ধমক দিয়ে জিজ্ঞেস করায়। ভয় ভয় সে বলল, ওই 2 ফ্লোরের সকল রুম অপশক্তির কবলে একেবারে, যা কোনোভাবেই ঠিক করা সম্ভব হয়নি, এমন তো হবেও না। আমি তাকে বললাম, তাহলে আমাকে নিচে যে কোনো ফ্লোরে শিফট করে দিন। সে আবার কথা শুনে মাথা নিচু করে ফেলে, কারণ কোনো রুমই তো খোলা নেই। পরে আমি রিসেপশনের চেয়ারে বসে হতাশ হয়ে একেবারে মরতে, এখানে থাকা লাগবে নাকি এই ভেবে। নীলা ভাই, আমার এখনো মনে আছে, আমার পকেটে সম্ভবত তখন 290 রিঙ্গিট ছিল। আর এই টাকা আর যাই হোক, আমি কোথাও বাসা ভাড়া পেতাম না। আমি আমার মালয়েশিয়ান সেই বন্ধুকে ওখানে বসে কল দিয়ে সব ঘটনা জানাই। সে আমাকে আমার বাসায় চলে যেতে বলে। সন্ধ্যার প্রায় শেষের দিকে হঠাৎ মনে হলো, কি ব্যাপার? আমি যখন রুম থেকে বের হই তখন বড়জোর দুপুর 12টা বাজে, সন্ধ্যা হয়ে গেল। এর ভিতরে বড়জোর রিসেপশনে আমি 2 ঘন্টা না হয়েছিলাম, খুব জোরসর 4টা বাজতে পারে, কিন্তু বাইরে সন্ধ্যা কেন? ঘড়িতে তাকাতে 1 ফোঁটা পানি আমার ঘড়ির কাছে এসে পড়লো। তার মানে বৃষ্টির জন্য আকাশে মেঘ ধরে একেবারে সন্ধ্যার মতো হয়ে গেছে। আসলে আমি এত আতঙ্কে ছিলাম যে আমার মানসিক অবস্থা দুর্বল হয়ে গেছিল। সাধারণ কিছু একটা ভৌতিক ভেবে নিয়েছিলাম হয়তোবা। এই কথা শুনে নিলয় ভাই আপনিও আসতে পারেন, বুঝতে পারলেন? কিন্তু সত্যি নিলয় ভাই, আমি অস্বাভাবিক হয়ে গেছিলাম মাত্র 5 দিনে। আমি আমার বান্ধবী আনিশার বাসায় গিয়ে পৌঁছে যাই। কেমন অবস্থা দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। তার মা আমার মাথায় হাত দিয়ে কিছু দোয়া পরে ফু দিয়ে দেয়। তার বাবা আমাকে বলল, তুমি কাল সকালে গিয়ে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র আনিশা সহ নিয়ে আসো, ঠিক আছে? তুমি কিছুদিন আমাদের এখানে থাকো, আমার ছেলের রুমে, ঠিক আছে? বিদ্রোহ এটা কিন্তু বাংলাদেশ না, তাই কোনো রকম বাজে কথা বা ইঙ্গিত কমেন্ট করা থেকে একটু সাবধান করবেন, ঠিক আছে? যাই হোক, তারা চাইলে আমাকে গেস্ট রুমে রাখতে পারতো, কিন্তু আমার মানসিক বিপর্যয় দেখে আঙ্কেল আমাকে আবদুল্লার রুমে শিফট করলো। দেখতে প্রায় 13টা দিন পেরিয়ে গেল। আমি মোটামুটি একটু সুস্থ। 14 দিনের দিন ক্লাসে যেতে চাই। আমাদের ক্লাস মনিটর 3 জন নতুন ছিলেন, এবং নতুন মেয়ে ক্লাসমেটের সাথে আমাদের পরিচয় করে দেয়। সব থেকে মজার বিষয় হচ্ছে 5 জনই বাঙালি আর একদম পিওর বাংলাদেশি। আমি রীতিমতো খুশিতে তাদেরকে জড়িয়ে ধরি, কারণ আমার ক্লাসে বা কলেজে কোনো বাংলাদেশি নেই আমি ছাড়া। মালয়েশিয়া যদি বাংলাদেশিতে একেবারে ভরপুর হয়ে গেছে, তবুও সঙ্গী তো কেউ নেই। এদের সাথে পরিচয় হই, ক্লাস শেষে কোথায় থাকে জানতে চাই। তখন জানতে পারি তারা 5 জনই একই সাথে এসেছে, এবং তারা আপাতত হোটেলেই থাকছে। একজনের নাম সিয়াম এবং আরেকজনের নাম রাব্বি, আর মেয়েদের 2 জনের নাম সামিহা আর মিতু। তারা নিজে থেকে তাদের হোটেলের এক্সপেন্স বেশি হচ্ছে বলে তাদের এই অবস্থা, এবং বাসার ব্যবস্থা দিতে বলেছে যদি সম্ভব হয়। তবে এই মাসেই তখন আমি কোথায় থাকি রাব্বি জিজ্ঞেস করলো। তখন আমি কোথায় থাকি, কিভাবে আছি, কি হয়েছে না হয়েছে সবই তাদেরকে খুলে বলি। সিয়াম আর অনেক সবকিছু শুনে আমাকে রুম শেয়ারের একটা প্রপোজাল দেয়। আমি প্রথমে রাজি হইনি, কারণ ওখানে থাকা অনেক বেশি রিস্কি। পরে সিয়াম আমাকে বুঝিয়ে বলল, ভাই 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 আমরা আসলে এখানে উচ্চশিক্ষার জন্য এসেছি, কেউ বিলাসিতা করতে আসেনি, সবাই খরচটা একটু লিমিটেড আসে আর কি। তুমি বরং ভেবে দেখো আজকের রাত একসাথে কোনো সমস্যা হবে না। ওদের মতো নাম্বার ফেসবুক আইডি আদান প্রদান করে
ওরা রুমে চলে যায়, মানে হোটেলে চলে যায় আর কি। আমি আনিসার বাসায় চলে আসি। খুব ভেবে চিন্তা করলাম ওখানে একজনের বাসায় আর কতদিন থাকা যায়। পরে আমি আনিসার সবাইকে জানালাম যে আমাকে সে প্রথমে মানা করে দেয়। পরে আমরা অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে বললাম যে এটা আমাদের জন্য ভালো হবে না, তুমি তুমি থাকো তোমার মতো। পরদিন ক্লাসে গিয়ে আমি ওদেরকে বলে দিলাম হ্যাঁ ঠিক আছে। ওরাও খুব খুশি হয়ে গেল, কিন্তু মেয়ে দুজনের ব্যবস্থা তো করা লাগবে আমাকে। আমি আনিশাকে হেল্প করতে বলি। সে ওদেরকে নিয়ে সারা রাত দিন একেবারে টোটো করে ঘুরলো, পুরো বাসা খুঁজলো। আমি সিয়াম, অনিক ও রাব্বিকে বলি আগে তোমার বাড়ির রুম দেখো, ঠিক আছে। ওদের নিয়ে আমি বাসার দিকে রওনা দিই। পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো, এবং 1 ঘন্টা যাওয়ার পর এরাও বাড়ি থেকে রীতিমতো বেশ ভয় পেয়ে যায়। তাও যেহেতু এসেছে ভেতরে তারা তো যাবে, আমি তাদেরকে রিসেপশনের বেডের কাছে চলে যাই এবং ওরা 3 জন আমার কাছে আসলো থাকবো বলে জানায়। সে বলল ইচ্ছে আপনারা থাকতে পারেন, তবে 200 রিঙ্গিত দেয়া লাগবে মাসে। ওদের নিয়ে আমি 10 তারায় আমার রুমে চলে যাই। ওদিকে আনিশা সহ ওরা আরো 2 জন 2000 রিঙ্গিতের নিচে কোনো বাড়ি পাচ্ছিল না। আমায় কল দিয়ে জানালো সেদিন রাতেই ওরা 3 জন হোটেলে চেক আউট করে আমার সাথে রুম শেয়ার করার জন্য চলে আসে। একটু কষ্ট করে আজকে রাতটা থাকা লাগবে, কাল নতুন খাট কিনে আনলে একসাথে থাকতে কোনো সমস্যা হবে না। কারণ রুমটা কিন্তু বেশ বড়, বেশ একেবারে গোছানো ছিল, কিন্তু বিছানা সিঙ্গেল। যাই হোক, সেদিনের মতো কেটে গেল। এখন আসে ঘটনা 3-এ কি হয়েছিল আসলে আমার সাথে। যাই হোক, আমি নিচে সুপার শপে গিয়ে কিছু রান্না করার জন্য খাবার কিনে আনি। রান্না করে খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, এবং রাত প্রায় 1টার দিকে আমরা শুয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পরে মেইন গেটে কেউ যেন 3টা টোকা দিল। অনিকার রাব্বি প্রথমে যা তা শুনলো, আবারও যখন দেয় তখন আমি শুনেছিলাম, এবং সবাইকে সাবধান করি যে কেউ যাতে গেট না খুলে। আমার কথা শেষ হতে না হতে খাটের নিচ থেকে কেউ যেন খিলখিল করে হাসি দিল। নিলয় ভাই, এইটা শুনে আমার আত্মা একেবারে পুরো মনে হয় গায়েব হয়ে গেছিল। সিয়াম তো ঘুমে বিভোর। আমরা 3 জন আর চোখ বন্ধ করতে পারিনি সারা রাত। তাও কোনো রকম ভাবে রাতটা পার করলাম। সে রাত আর তেমন কিছু হয়নি। এবার আসি ঘটনা 4-এ। আজকে সকালে ক্লাস ছিল, তাই 4 জন দ্রুত রেডি হয়ে ক্লাসে চলে যায়। আজকে আনিশা ক্লাসে এসেছে। সাধারণত আনিশা রেগুলার ক্লাসে অ্যাক্টিভ থাকে না। ক্লাস শেষে সে আমাকে জানায় তারা কোনো বাসা খুঁজে পায়নি। 2000 রিঙ্গিতে থাকাটা আসলে একটু বড় ধরনের টাফ একটা ব্যাপার ছিল। বাংলাদেশি টাকায় 41,460 টাকা ভাড়া, বুঝতে পারছেন? মানে হিউজ হিউজ। আর আমরা তো একেবারে স্টুডেন্ট মানুষ। যাও, শেষে গতি না দেখে আনিশা আমাদেরকে বললো তুমি যেখানে থাকো ওখানে কি মেয়েরা থাকে? আমি বললাম শিওর না, আমি বলতে পারবো না। তবে না, ওদের 2 জনকে ওখানে রাখা যাবে না। আনিশা আমাকে বললো আরে তুমি বোকা নাকি, আমি তোমার রুমে রাখতে বলিনি তো, পাশের ফ্ল্যাটে বলেছি। আমি তখন জানালাম আমি কিন্তু কোনো দায়ভার নিতে পারবো না, যেহেতু সামিয়া আর মিতুর হাতে কোনো শোন নেই, সে তো ওদের ওখানে ওঠা লাগবেই। আমি তাদেরকে নিয়ে ওখানে চলে যাই, কোনো উপায় নেই। আর রিসেপশনে যে বললাম আমার বাসায় একটা রুম আছে, ওদেরকে রেন্ট করে দিন। রিসেপশনে মেয়েটা হাসি মুখে আমাকে জানালো দেখলেন কেন ওই ফ্লোরে আপনাকে থাকতে দেওয়া হলো? আপনি নিজেই আমাদেরকে সহযোগিতা করেছিলেন। প্রচন্ড রাগে ইচ্ছা করলো মেয়েটার মাটা বাড়িয়ে ফেলি, আমাকে দিয়ে টেস্ট করাচ্ছে। হ্যাঁ, কিন্তু কিছু বলিনি। যাও, বের হওয়ার সময় জিজ্ঞেস করলাম মেয়েটাকে আচ্ছা 21 তলা বাদে কেন জানি আপনি সবাইকে কেন জানাননি, সবাইকে বলেননি কেন? সে তখন বলল 21 তলা কনভেনশন হল, ওখানে নিশ্চয় আপনি থাকবেন না। আমি আবারও জিজ্ঞেস করলাম কেন, ভূতেরও সমস্যা নেই তো? আবার সেটা হাসি দিল আর জানায় আমি লকের চাবি দিয়ে দিচ্ছি, আপনি গিয়ে দেখে আসুন। আমি বললাম আরে না থাক, আজ আর লাগবে না। আমি সামি আর বিতুকে নিয়ে উপরে চলে যাই। সেই 150 রিঙ্গিতের রুম আমাকে দেখানো হয়েছিল নিলয় ভাই। ওই রুমটা ওরা 2 জন উঠে অনেক রাব্বি আর সিয়াম উপরে অপেক্ষা করছিল আমাদের জন্য। দেয়াল ঘেঁষে আমার রুম 10 BL আর বিদুদেরকে 10 CM। আমিও ওদের একটু উপদেশ দিলাম কোনো সমস্যা হলে আমাকে কল দিও, গেটে ডেকে দিও। আর এই কথাটা যে আমার পরে কাল হয়ে দাঁড়াবে জানতামই না। ওদের ওরা ক্লিনিং এর জন্য জিনিসপত্র কিনবে, আর আমরা নিউ বেডে। ওদের 2 জনকে মিনি সুপার শপ দেখিয়ে দিয়ে আমি সিয়াম অনি চলে আসি আমাদের জন্য আর ওদের জন্য বেড কিনতে। রাব্বিকে মিতু আর সামিয়া রেখে আসে বেডরুম। ওখানে সুপার শপ, যে কোনো সার্ভিসিং শপ হিন্দি ভাষায় কথা বলতে হয়।
আর তারা যে ভাষায় কথা বলতে পারবে আমাদের জানায়, আর তাই তাদেরকে একাই ছেড়ে আসি। সব শেষে রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ি সবাই। তার ঠিক 10 মিনিট পর আমার গেটে নক পড়ে। সামিয়া আমাকে নিলয় ভাই বলে ডাক দেয়। আমিও উঠে যাই। রাব্বি আমার পিছে পিছে আসে। গেট খুলে ব্যাককল হয়ে গেলাম দুজনে। কেউ নাই, কেমনে সম্ভব? রাব্বি বলল, রাজু ভাই গেট লাগাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগাও। আমি মনে মনে বলে উঠলাম, বাহ, আমি 1 মাসও বুঝতে পারিনি আর তুমি একদিনে একেবারে ইউজ হয়ে গেছো। দৌড়ে এসে শুয়ে বললাম, একটু আগে বলেছিলাম না ওই কথাটা বলাটা আমার কাল হয়ে দাঁড়াবে, ব্যাস একটু আগে বলেছিলাম, এবার প্রমাণ দিচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত দরজায় নক দেওয়া চললো। আমি ফোন টিপছি আমার বেডে শুয়ে শুয়ে। আমার সাথে বেড লাগিয়ে একেবারে রাব্বিও ফোন চালাচ্ছে। হঠাৎ রাব্বির চোখে পড়লো রান্নাঘরে কালো লম্বা কে একজন জানি ধরো ঘোরাঘুরি করছে। সে আমাকে হালকা একটা ডানা দিয়ে ইশারা করে দেখালো। শেষ। ওই যে গেট খুলেছিলাম এতক্ষণ গেটে বিরক্ত করছে, এখন রুমে ঢুকে জ্বালাবে সে। সিয়াম অনেক দুজনেই দেখছে শুয়ে শুয়ে লাইভ হরর মুভি। নীরব ভাই, আমার তো ভয় থেকে বেশি হাসি আসছে এই ঘটনাটা আপনাকে বলতে, বুঝলেন? কারণ আমি দেখে খাটে শোয়া মাত্র গুনেছিলাম যে আমাদের মাঝে কেউ নাকি ওটা, কিন্তু সে আমার রুমের পুরো বাসিন্দা। হঠাৎ করে রান্নাঘর থেকে এসে আমার রুমের দিকে এসে একেবারে আমার দিকে গিয়ে রীতিমতো দাঁড়িয়ে গেল। সামিয়া আর মিতুর রুমে চলে যায়। তার 1 মিনিটের মাথায় আমার ফোন আসলো, মিতুর কল আর সিয়ামের ফোনে সামিয়ার কল। বুঝতে বাকি রইল না, তারাও একে দেখেছে। তারপর যাও, আজকে ঘটনা শুরু করার আগে কথা বলে রাখি, কিছু কিছু আপনাদের কাছে বানাওয়াট মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করেন একদম রিয়েল স্টোরি। আমি কিন্তু নিজে বলছি, নিলয় ভাই বিশ্বাস করেন আর না করেন যাও। আমাদের 6 জনের মাঝে সিয়াম সবচেয়ে বেশি সাহসী ছিল, কিন্তু সে হতবিহ্বল হয়ে যায় ব্যাপারটাতে। আমাদের এক একজনের ক্লাস এক এক রকম হয়ে থাকে, কারণ আমাদের সবাই সাবজেক্ট একই রকম ছিল না। সেদিন ক্লাস শেষ করে ফিরতে ফিরতে সিয়ামের প্রায় রাত হয়ে যায়। ঘটনাটা আমি সিয়ামের মতো করে বিবরণ দিই। ক্লাস শেষ করে বেরোতে আমার প্রায় 7টা বেজে যায়। খুব অদ্ভুত হলো সত্য, এই জায়গাটাতে মনে হচ্ছিল সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে, বিশেষ করে বিকেলের পরে। বাস থেকে নামতে বৃষ্টির কবলে আমি পড়ে যাই। দ্রুত ব্যাগ থেকে ছাতাটা বের করে আমি হাইল্যান্ডের রাস্তায় দ্রুত আনা শুরু করি। বেশি প্রকোপটা প্রচুর পরিমাণে ছিল বৃষ্টি, যার জন্য হেঁটে আসি এবং 3 থেকে 4 মিনিটের ভেতরে আমি একেবারে রেসিডেন্সের কাছাকাছি গেটে চলে আসি। গেটে আসতে আমার মেজাজটা খুব বিগড়ে যায়, কারণ বিদ্যুৎ নেই, তাই লিফট বন্ধ। 5 থেকে 6 ঘন্টা একটানা ক্লাস করছিলাম, সিঁড়ি বেয়ে উঠতে হবে, এই ভেবে আমার মেজাজটা আরো বিগড়ে যায়। আম্মু আমাকে সব সময় অলস ডাকতো এবং অলস নামটাই রাখতে হবে। আমি একটা পাশে গিয়ে বসে ফোন টেপা শুরু করি, যেন বিদ্যুৎ আসলে আমি লিফট করে চলে যেতে পারি। প্রায় 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট আমি বসে আছি। আকাশটা আরো অন্ধকার হচ্ছে, কেমন যেন ভয় ভয় লাগছিল। তাই এদিক দিয়ে না এসে ভাবলাম সিঁড়ি দিয়ে ওঠার সিদ্ধান্ত নেই। ক্লান্ত শরীর চড়তেই যাচ্ছে না, সেই 10 তলা উঠতে হবে। অবশেষে ওঠা শুরু করি। লাফে লাফে মোটামুটি 3 তলা উঠে গিয়েছি। এবার আস্তে আস্তে চলা শুরু করলাম, কিন্তু 4th তলায় আমার জন্য নতুন কিছু অপেক্ষা করছিল, তা আমার জানা ছিল না। উঠতে উঠতে দেখলাম আলখাল্লা বড় মাপের একটা ব্ল্যাক আলখাল্লা পরা কেউ একজন উপরের সাইডে সিঁড়ির এক পাশে গুটে শুধু হয়ে বসে আছেন। আলখাল্লার জন্য তার পা দেখা যাচ্ছিল না, কিন্তু তার হাতগুলো ঠিকই দেখা যাচ্ছিল। স্বাভাবিকভাবে মানুষের মোটামুটি হাত লম্বা এবং হাতের আঙ্গুলগুলো যথেষ্ট লম্বা ছিল। অদ্ভুত ব্যাপার, তার চেহারা দেখা যাচ্ছিল না। আমি ভূত না মানুষ ভেবে তার পাশ কাটিয়ে উপরে উঠে আসি। যেহেতু অনেকক্ষণ ধরে পাকিস্তানি এবং আরব কান্ট্রির মানুষ থাকে, তাই আমি এগুলোকে মানুষ নাকি অন্য কিছু এটা দেখার জন্য উপরে ছুটে মারি সে বোতলটা, এবং বোতলটা ওটার ভেতর গিয়ে পড়লো। অদ্ভুত। আর সে চোখ পলকে দিয়ে তোমার তো কোথায় যেন চলে গেল, এবং অদ্ভুত ব্যাপার আমার গলাটা চেপে ধরলো, আমাকে দেয়ালের সাথে ঠেসে ধরলো। এটার এতটা বিভৎস চেহারা ছিল যে আমার দ্বারা প্রকাশ করা সম্ভব না। আমি কোনো রকম দোয়াদের উপরে ধ্বস্ত হতে শুরু করলাম। আমাকে ছেড়ে দিয়ে তখন সেটা চলে যায়। আমি তো তখনও সাহস হারাইনি, জ্ঞানও হারাইনি। আমি শুধু ভাবছি এটা কি ছিল? মরার থেকে ভালো রুমে গিয়ে চিন্তা করা। তাই আমি আবারও দৌড়ে উঠার চেষ্টা করি। এই সিঁড়ির উপরে যেতেই ঠিক পূর্বের মতো কিছু একটা বসে থাকতে দেখি।
এবার আমি তাকে ডিস্টার্ব করবো না বলে উপরের দিকে যেতে থাকি। আগের মতো করে চলে যাচ্ছিলাম, কিন্তু সে কিন্তু নড়ছে না। আমি পেছনে না তাকিয়ে উপরে উঠে যাচ্ছি। হঠাৎ করে কেউ একজন আমার দুটো পা ধরে টান দিয়ে রীতিমতো আমাকে ফেলে দেয়, কিন্তু সিঁড়ি থেকে আমাকে ফেলে দেয়নি। আমি যে কয়বার উঠতে যাই ততবারই আমাকে যেন টেনে হিস্ট্রি নিচে ফেলে দিচ্ছিল। এবার উপরে একেবারে ডাকাডাকি শুরু করে দেয়। এরপর আমি প্রায় 15 থেকে 16 বার পড়ি। নিলয় ভাই, সিয়ামের সে ব্যথা পাওয়া দাগগুলো আমার দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তার থুতনি কেটে গিয়েছিল এবং মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। হাতের কোনোই দুটো ছিল একদম অবস্থা খারাপ। এদিকে সামিয়া আর মিতু এখনো রুমে ফিরেনি। আমাদের 4 জনের মাথায় প্রচুর পরিমাণে আতঙ্ক বিরাজ করছিল। আমি সামিয়ার কলে ফোন দেওয়া শুরু করি এবং সামিয়া ফোন যেন আনরিচেবল ছিল। অনেক মিতুর ফোনে কল দেওয়া শুরু করে, তার ফোনও কোনোভাবে ধরছে না। কোনো কিছু ঘটার আগে আমি, অনেক আর রাব্বি দ্রুত গেট খুলে একবার নিচে চলে আসি। সামিয়া আর মিতুকে একসাথে নিয়ে উঠতে পারি মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা হবে। আমরা 3 জন নিচে দিয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু ওদের দুজনে এখনো আসার কোনো খবর নেই। নিল ভাই, এখানে টুইস্ট দেওয়ার কিছু বাকি আছে। আমরা কিন্তু ভুলে সিয়ামকে রুমে রেখে চলে এসেছিলাম। রাব্বি প্রচুর কাঁপা গলায় বলল, রাজু ভাই, আমরা কিন্তু সিয়ামকে উপরে রেখে চলে এসেছি। সিয়াম কিন্তু উপরে বিপদ আসতে পারে। এই কথাটা শুনে অনেকের দিকে তাকিয়ে দেখলাম অনেক আমার দিকে হতভম্ব হয়ে তাকায় আছে। আমরা দুজন রাব্বিকে নিয়ে একা উপরে চলে যাই, কারণ সামিয়া আর মিতু চলে আসলে যেন রাব্বির সাথে নিয়ে চলে আসতে পারে। উপরে সেটা রুমে ঢুকতেই আমরা দেখতে পাই 10DL রুমের ঠিক গেটের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ফ্লোর থেকে 1 হাত উপরে বলতে গেলে শূন্যে আসছে। আমরা সামনে আগানোর সাহস পাচ্ছি না। তারপরেও পাশ কাটিয়ে আমি আরো অনেক দৌড় দিই এবং আমাদের রুমে ঢুকে পড়ি। আর তখনই দেখলাম শ্যাম বিছানার উপরে এক কোণে যুবত বয়ে বসে আছে। অনেক গিয়েছি আমাকে ধরতে এবং শ্যাম তখন বলে উঠলো, রাজু ভাই, ভূতের আস্তানায় আমরা বসবাস করছি। অনেক জিজ্ঞেস করে বসলো, কি হয়েছে শ্যাম, আবারও কোনো সমস্যা নাকি? সিয়াম উত্তর করলো, শাল কাল্লা পড়া লোকটা দরজা দিয়ে রুমে এসে সোজা হেঁটে জানালা দিয়ে সামনে দাঁড়ায়। তার কিছু সেকেন্ড পরে জানালার উপরে উঠে দাঁড়ায় এবং সেখান থেকে লাফ দেয়, নিচে পড়ে যায়। এটা শুনে আমি আর অনেক একেবারে স্তম্ভিত হয়ে যায়। শুকনো কাঠের মতো দাঁড়িয়েছিলাম সেখানে। হঠাৎ রাব্বি আমাদের নিরাপত্তা ভাঙলো। রাব্বি বলল, রাজু ভাই, সামিয়া আর মিতু এখনো আসেনি। কে একজন নিচে আসুন। আর নিচে আসুন, রহস্য বুঝতে পারছি না কি হচ্ছে, নিচে আসার সাহস পাচ্ছি না। এখানে কে কাকে রেখে নিচে যাবে, কিংবা দুজন একসাথে যাবে? তাই 3 জনে একসাথে নিচে নেমে রাব্বিকে উপরে ওনার সিদ্ধান্ত নিলাম। কোনো রকমের সিয়ামকে ধরে নিয়ে আসলাম আমি আর অনেক, এবং নিচে চলে যাই। খুব অদ্ভুত ব্যাপার, বিল্ডিং এ কিন্তু কেউ নেই, নাকি আমরাই কাউকে দেখছি না। ব্যাপারটা কেমন যেন লাগছিল, তালগোল পাকিয়ে ফেলছিলাম। নিচে যেতে কথা ভাবতে থাকে আমি। রাব্বিকে নিচে পেয়ে যায়, ওকে সাথে নিয়ে উঠবো। দোতলা পার হওয়ার পর 3য় তলার মানে পার্কিং এর পূর্ব পাশে থাকে। প্রচুর শব্দ শুনতে পাই আমরা। 4 জনের শব্দ শুনতে পেলাম। আমরা শব্দটাকে ইগনোর করে উপরে উঠতে যাব। তখন সিয়াম বলে উঠলো, রাজু ভাই, সামিয়া আর মিতু এখনো তো রুমে আসেনি। সামিয়া এবং মিতু নয় এখানে। যেহেতু ওরা দুজন এখনো রুমে আসেনি, তাই এমন ধরনের কোনো শব্দ আমরা চাইলেও স্কিপ করা যাবে না। চলেন গিয়ে ওখানে দেখি না কি হয়েছে। প্রথম সিয়াম সেদিকে দৌড়ায়। আমি অনেক এবং রাব্বি পৌঁছে সেই দৌড় দিয়ে সিয়ামের সাথে। সিয়াম এত দুর্দান্ত সাহসী, এইটা আমাদের বুঝতে বাকি রইল না, কারণ পর 3টা ঘটনার পরেও সে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে। নিলয় ভাই, ঘটনাগুলো কিন্তু আসলে কতটা বিশ্বাস করবে জানি না, কিন্তু ঘটনাগুলো একদম সত্য। দৌড়াতে আমরা ঠিক পুরো পাশে এসে দাঁড়াই। লিফটের ভেতর থেকে প্রচন্ড পরিমাণে শব্দ আসছিল। এই লিফট পরিত্যক্ত, সম্পূর্ণ পরিত্যক্ত, বছর 10 কেউ ইউজ করেনি। এখান থেকে কেন শব্দ আসবে জানতে হলে আমাদের লিফটের সম্পূর্ণ চালু করতে হবে, নতুবা কোনোভাবে দরজাটা খুলতে হবে। রাব্বি দৌড়ে গিয়ে ফোনের লাইটটা একেবারে অন করে দিয়ে সেদিকে খুঁজতে থাকো। অ্যালুমিনিয়ামের পাতলা ফ্রেম খুঁজে পায় যা দিয়ে লিফট দরজা খোলা যাবে। তারপর অনেক চেষ্টা করেছিলাম আমরা লিফটটা খোলার, কিন্তু কোনোভাবে লিফটটা খুলতে পারিনি। হঠাৎ করে লিফট নিচে নেমে যাওয়া শুরু করলো। আমি লক্ষ্য করলাম সিয়াম শব্দ শুনে বোঝার চেষ্টা করলো লিফট কত তলায় উঠে নেমেছে, এবং তাড়াতাড়ি সে উঠে দৌড়ানো শুরু করলো আর ওঠানামা করছে। আমরাও তার পিছে যেতে থাকি। একেবারে বেসমেন্টের 4 নম্বরে চলে আসি আমরা।
প্রচন্ড অন্ধকার এখানে। আমরা সবাই ফোনের লাইট অন করে ফেলি এবং লাইট ধরে ধীরে ধীরে এগোতে থাকি। যখনই লিফটের সামনে প্রায় এসে পৌঁছালাম, হঠাৎ করে লিফটের দরজাটা নিচে থেকে খুলে যায়। তখনই আমরা সামিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। মিতুর পাশেই বসা সে। আমরা যখনই লিফটের ভেতরে প্রবেশ করি, মিতু হাত তুলে আমাদের লিফটের সিলিং দেখায়। আমরা ওই মুহূর্তে যা দেখি নিলয় ভাই, আমি আজও বলতে পারবো না। সিলিংয়ে কি একজন ঝুলে আছে মাকড়সার মতো করে। আমরা তাকাতেই মাকড়সার মতো হেঁটে হেঁটে কোথায় যেন সিলিং দিয়ে চলে গেল বাইরে। আমরা দেখে হতভম্ব হয়ে গেছিলাম। যাক, এবার যে ঘটনা পাচ্ছে, সামিয়া আর মিতুকে নিয়ে আমরা আমাদের রুমে চলে আসি। সামিয়া এখনো অজ্ঞান ছিল। আমরা কোনোভাবে তাকে জ্ঞান ফেরাতে পারছিলাম না, তাই ওকে রেস্ট দিচ্ছিলাম। শ্যাম মিতুকে জিজ্ঞেস করলো কি হয়েছে তার সাথে। তখন জানতে পারলাম তাদের সাথে ঘটনা ঘটে গেছে। মিতু বলল, আমরা ক্লাস শেষে ফ্ল্যাটে ফেরার জন্য অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করি, কিন্তু এদিকে আসার গাড়ির সংখ্যা কমতে থাকে এবং অন্ধকার নেমে যায়, কিন্তু আমরা কোনো বাস পাইনি। প্রায় 8টা নাগাদ একটা বাস আসলো, পুরো খালি ছিল। ড্রাইভার জানালো যে সে হাইল্যান্ড পর্যন্ত যাবে না এই সময়, তারপর থেকে বাসে কোনো যাত্রী নেই, আমাদের হাইল্যান্ড থেকে প্রায় 1 কিলোমিটার আগে নামিয়ে দেবে। আমরা কোনো উপায় না পেয়ে উঠে চলে যাই এবং সে তার কথায় অটোর থেকে আমাদের আগে নামিয়ে দেয়। আমি আর সামিয়া ঠিক করি যে বাকি পথ হেঁটে চলে যাব, কিন্তু সমস্যা হচ্ছে প্রচন্ড বৃষ্টি ছিল, আমাদের কাছে কোনো ছাতাও নেই। আমরা গুগল ম্যাপ ফলো করে করে এগোতে থাকি ভিজে ভিজে। তখন থেকে শুরু হয় আমাদের সাথে সমস্যা। আমরা লক্ষ্য করি কেউ যেন আমাদের পিছে পিছে হাঁটছে, আমাদের সাথে ফলো করছে। আমরা শুনতে পাই হাঁটার শব্দ। যতই এগোচ্ছিলাম ততই যেন শব্দ বাড়ছে। আমরা থমকে পেছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে। হাঁটা শুরু করলে আমাদের পেছনে পেছনে হাঁটা শুরু করে। একটা পর্যায়ে আমরা দ্রুত হাঁটা শুরু করলে সে শব্দের জোরে আসা শুরু করলো, আর আমরা রয়ে শুয়ে দৌড়াতে শুরু করি। তখন একটা থপথপে সাদা বিড়াল আমাদের পাশ কাটিয়ে সাধারণ ভঙ্গিতে হেঁটে চলে যায়। বৃষ্টিতে বিড়াল ভেজার কোনো কারণে নেই। আমি বাংলাদেশি বিড়াল পালতাম। বিড়াল পানি থেকে অনেক দূরে থাকে। তার থেকে বড় কথা হচ্ছে আমরা দৌড়াচ্ছিলাম, বিড়াল এই স্পিডে হেঁটে আমাদের পাশ কাটাতে পারতো না। আমি বুঝতে পারলাম আমরা কোনো একটা বিপদে আছি। বৃষ্টি আরো বেড়ে গিয়েছে। আমরা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছি। তখন সামিয়া থেমে যায় এবং আমাকে বলল, আমরা যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম আমরা এখনো ওখানে আছি। বৃষ্টি থেমে যাচ্ছে। আমরা আবারও হাঁটা শুরু করি। পথ যেন শেষ হচ্ছিল না। হঠাৎ খেয়াল করলাম একটা গাছ থেকে কট কট করে শব্দ হচ্ছে। একটা পাশে গাছ, অন্য পাশে খাদ। বুঝতে পারলাম গাছ ভেঙে পড়বে আমাদের সামনে, কিন্তু না, তেমন কিছু হলো না। কেউ হয়তো আমাদের এই পথ অতিক্রম করতে দেবে না বা দিতে চাচ্ছে না। আবার কেউ একজন জঙ্গলের ভেতর থেকে খিলখিল করে হেসে উঠলো। মনে হয় আমাদের এই অবস্থা দেখে সে খুব মজা পাচ্ছে। আমি কেঁদেই দিই সে হাসি শুনে। সামিয়াকে ধরে বলে উঠলাম, আজ হয়তো বেঁচে ফিরতে পারবো না এখান থেকে। মিতুর মুখে এই কথাটা শুনে নিলাম ভাই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। যাই হোক, আমি রাজু তখন বলে উঠলাম, তোমরা এখানে আসলে কি করে মিতু? মিতু তখন বললো, আমার কান্না শুনে কেউ একজন জঙ্গলের ভেতর থেকে হেঁটে আসতে শুরু করে। আমরা তাকে ভূত ভেবে চিৎকার দিই, কিন্তু সে ভূত ছিল না, সে মানুষ ছিল। হয়তো এখানকার লোকাল কোনো সিটিজেন হবে। সে দেখে বুঝতে পারে আমরা এদেশের নাগরিক নই। সে মালয়েশিয়ার ভাষায় আমাকে কিছু কথা বলে যা আমি বুঝতে পারিনি। পরে সে আমাদেরকে জিজ্ঞেস করলো, হিন্দি মালুম হ্যাঁ ক্যা? আমি বললাম, হ্যাঁ আমি হিন্দি বুঝতে পারি। তাকে আমাদের প্রবলেমটা খুলে বলি। সে আমাদেরকে জানায় এখানে সন্ধ্যার পর চলাচল কেউ করে না, একেবারে করা মানা। আমি তোমাদের কান্না শুনে এখানে এসেছি। এই জায়গাটা একেবারেই ভালো না, আপনারা সন্ধ্যার পর এখানে আসবেন না। চলুন আমি আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসি। তারপর তিনি আমাদের এই পর্যন্ত দিয়ে আসেন, কিন্তু আমরা জানতাম না যে এখানে এসে আমাদের বড় ধরনের বিপদ শেষ হয়ে যায়নি। যাই হোক, এবার আসি ঘটনা 6। এসে দেখি লিফট নষ্ট। চোখে পড়লো ওই লিফটগুলো খোলা, লাইট চলছে। আমরা দৌড়ে লিফটে চলে গেলাম। এরপর শুরু হলো ভয়াবহ তাণ্ডব। লিফটের গেট লক হওয়ার সময় আমরা দেখলাম কালো জুব্বা পরা একজন এসে গেটের সামনে এসলো আর গেটটা লক হয়ে গেল।
লিফট উপরে উঠে চলছে, গতি বাড়ছে, বাড়তে বাড়তে আমরা দেখলাম 10 তলা ক্রস করে আমরা চলে যাচ্ছি। লিফটটা যেন থামছে না, 11 কিংবা 12 তলা এইভাবেই যাচ্ছিল লিফটটা। আমরা আরো ভয় পেতে থাকি। পিছে আয়না আমার কাউকে লক্ষ্য করলাম, ঝাপসা ঝাপসা কাউকে দেখা যাচ্ছে। এদিকে সামিয়াহার আমি লিফটের কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকি। ধীরে ধীরে ওই ঝাপসা লোকটা রূপ পেতে শুরু করে। সে আর কেউ কিছু বলল না। সেই লোকটি যে আমার লিফটের সামনে জুব্বা পরা দাঁড়িয়েছিল, আমরা আরো ভয় পেয়ে যাই। তারা পাশে আরো একটা ছায়া মূর্তির মতো কিছু দেখি। এটা দেখে সামিয়াহা জ্ঞান হারায় আর আমি তাকে ধরেই বসে থাকি। লোকটা লিফট পেয়ে উপরে উঠলো আর সিনিয়ে চলে যায় আর আমাকে দেখে হাসতে থাকে। এভাবে কতটা সময় আমরা ছিলাম আমরা জানতাম না। একবার নিচে নামে লোকটা, একবার সিলিং এ ঝুলে থাকে। লিফট কখনো উপরে যায়, কখনো নিচে যায়, একবারের জন্য থামেনি। তারপরে আপনারা চলে এসেছেন। এই যাত্রায় আমরা বেঁচে গেলাম, পরে কি হবে আমি জানি না। এই বলে মিতু কান্নাকাটি শুরু করে দিল। আমি বললাম, ভেজা কাপড় পাল্টে এসে আমাকে চেঞ্জ করে দিন। এরপর এত ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের এখানে আর থাকার কোনো সাহস হচ্ছিল না। তাই আমি মনে মনে ঠিক করলাম, না, এখানে আর এক মুহূর্ত না। এটা আমি মনে মনে ঠিক করলাম, যে করে হোক আজকে রাতটা পার হতেই হবে এখানে আমাদের। তাই বড় ধরনের কিছু হবার আগে সবাই একসাথে এক রুমে থাকবো বলতে হবে। আমি রাব্বি সিয়াম অনেককে বললাম, সামিয়া আর মিতু ওদের দুজনকে আমাদের সাথে আজকে থাকতে হবে রাতে। রাত প্রায় 12টা বাজতে চলেছে। কি করে এতগুলো সময় চলে গেছে আমরা বুঝতেই পারিনি। সবার ভিতরে প্রচন্ড এক আতঙ্ক বিরাজ করছিল। তবে সিয়াম অনেকটাই স্বাভাবিক, আর আমরা কেউ এখনো কিছুই খাইনি। রুমের লাইট জ্বালিয়ে আমরা বসে আছি। বলা যায় না আবার কখন কি শুরু হয়ে যায়। হঠাৎ সিয়াম বলে উঠলো, রাজু ভাই, প্রচুর ক্ষুধা লেগেছে। আমি তখন বললাম, আচ্ছা আমি নিচে আছি, তোমার সময় রুমে থাকো, দেখি সুপার শপে কিছু পাওয়া যায় কিনা। অনেক তখন বললো, তুই একা যাবে নাকি? সিয়াম বলল, হ্যাঁ, কেন? অনেক তখন বলল, মাথা কি গ্যাস্ট্রিক আছে? ভূতের পিটানি খাওয়ার মজা লাগেনি না? হ্যাঁ। সিয়াম বলল, দেখ ভাই, ভয় পেয়ে তার বসে থাকলাম নাই, সবারই ক্ষুধা লাগছে, তাই কারো না কারো তো যেতে হবে। তাই আমি যাচ্ছি আর কি, তোরা রুমে থাক, আমি দ্রুত চলে আসবো। এই বলে সিয়াম রুম থেকে বেরোচ্ছে না কেন। আমি বসে বসে তাকিয়ে ওদের দৃশ্য দেখছি। এরপরে সুপার শপ লক্ষ্য করলাম খোলাই ছিল। কিছু ক্যান ফুড, ব্রেড, কাপ, ওই নুডলস নিয়ে ফিরছিলাম। হঠাৎ রিসেপশনের দিকে আমার চোখ চলে যায়। সে মেয়েটা এখনো বসে আছে। সাধারণত 7টার পর তাদেরকে আর দেখা যায় না। কি ব্যাপার আজ এত রাতে সেখানে? এবং সেখানে গিয়ে দেখি আলাপ করে আসে। আমি মালয়েশিয়ান ভাষায় কথা না বলতে পারলেও এরা খুব ভালো হিন্দি বলে। সালাম দেওয়ার পর যখন জিজ্ঞেস করলাম আমি কি ভেতরে আসতে পারি, মেয়েটা খুব বিষণ্ণ হয়ে আমার দিকে তাকিয়েছিল। আমরা কথা শুনে রীতিমতো মেয়েটা হাসি দিয়ে বলল, জি আসুন, কোনো সমস্যা? কিভাবে সাহায্য করতে পারি? না না না, কোনো সমস্যা না, আপনাকে এখানে এত রাতে দেখে আসলাম আর কি। সব সময় তো 7টার পরে চলে যান, আজ এখনো যাননি। আমাদের কনভারসেশনটা মোটামুটি হিন্দিতে হচ্ছিল। সে বলল, না, একটু কাজ থাকার কারণে আটকা পড়ে গেছে। আচ্ছা, আপনাদের সাথে ক্যাজুয়ালি কথা না বলে ফ্রেন্ডলি কথা বলা যাবে? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। আমি তখন বললাম, আয়ান আপু, এই বিল্ডিংটার মতো সমস্যাটা কি বলা যাবে? আয়ান তখন বলল, সমস্যা বলতে কি সমস্যা? সিয়াম তখন বলে উঠলো, আপনি কি জানেন আমাদের হাতে মুখে এসব দাগ কিসের? আয়ান তখন বলল, সরি, না, কিভাবে জানবো? সিয়াম তখন বলল, এগুলো আজকে সন্ধ্যায় আপনাদের বিল্ডিং এর ভূত মশাই করেছে। আয়ান আবার বলল, মানে? আমি ঠিক বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝে বলুন না। আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম, সামিয়া মিতুর কথাও বললাম। তখন আয়ান আপু কিছুটা কথা বলতে শুরু করলো, তবে প্রমিস করায় কথাগুলো যেন আমি কাউকে না বলি। প্রতিজ্ঞাবদ্ধ হলাম, কিন্তু ভাঙ্গা লাগবে যে কোনো মুহূর্তে। ঘটনার শুরু কত সালে ঠিক তা জানি না, তবে ঘটনাটা কেন শুরু হয়েছে তা আমি জানি। প্রত্যক্ষদর্শী না হলেও প্রত্যক্ষ ছিলাম আমি। তৎকালীন সময় আমার মা এবং বাবা এখানে কাজ করতেন। বাবা এখানে ম্যানেজার ছিলেন আর আমার মা ছিলেন শেফ। এই বিল্ডিং এ 3rd ফ্লোরে আর 4th ফ্লোরে অত্র এলাকায় সবচেয়ে বড় ক্যাসিনো ছিল। হাজার কোটি টাকার জুয়া খানা চলতো এখানে প্রতিদিন। কেউ কোটিপতি হতো, কেউ রাস্তায় নেমে পড়তো। যারা জুয়া খেলে তারা এখানকার গেস্ট ছিল।
প্রায় সময় হেরে যাওয়া মানুষদের মাঝে কেউ কেউ ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করত। মোটামুটি 20 থেকে 30 জনের মতো আত্মহত্যা করেছে, কিন্তু তখন পর্যন্ত এমন কোনো সমস্যা হয়নি। কেউ আত্মহত্যার রহস্য উদ্ঘাটন করতে গেলেই বের হতো জুয়ায় হেরে যাওয়ার সমস্যাটা শুরু হয় আচমকা। তবে এর পেছনেও একটি ঘটনা ছিল। বলতে বলতে আয়ান যেন হেঁটে চলে যায় সে জানালার দিকে। সেদিন এম্বার কোর্টে প্রচুর বৃষ্টি হচ্ছিল। কোন এক কান্ট্রি থেকে বড় মাপের এক তারকা এসেছিল এখানে হলিডে যাপন করতে বা উদযাপন করতে। তাকে পেয়ে যায় জোয়ান নেশা। হাঁটতে হাঁটতে সে সবকিছু হেরে বসে। ঠিক তার পাশের কেবিনে একজন হাঁটতে হাঁটতে তার স্ত্রীকেও জোয়ার বাজিতে বসিয়ে দেয়। সে তার বউকে হারায়। 20 থেকে 30 মিনিট পর খবর আসলো আজকে দুজন একসাথে আত্মহত্যা করেছে ছাদ থেকে। এরপর থেকে মূলত বিল্ডিং এ যত সমস্যা শুরু হয়, কেউ বলেন মানুষের আত্মা, কেউ বলে জিন, আবার কেউ বলে অন্য কিছু। এরপর থেকে মূলত শুরু হয় নয় তানায় সমস্যাগুলো। পুলিশ আসে, তদন্ত হয়, কিন্তু সিলগালা করে দেওয়া হয়, কিন্তু সমস্যা শেষ হয় না। এগুলো শুনে দীর্ঘ শ্বাস ফেলে উপরে চলে আসি, কিন্তু কোনো লাভ নেই। সে এখনো অনেক অনেক কিছু আমাদের থেকে লুকাচ্ছে, যা হয়তোবা আমরা কোনোদিন জানতে পারবো না। উপরে আসার সময় সবাইকে দেখলাম হুমড়ি খেয়ে আসছে। সবাই আতঙ্কিত হয়ে গেছিল আমাকে নিয়ে। তারা ভেবেছিল আমি হয়তোবা বিপদে পড়েছি। সেই রাতে আমাদের সাথে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এমন ভয়াবহ কিছু ঘটেনি। আর আমরা পরবর্তী দিনে হাড় দেরি না করে একেবারে সব জিনিসপত্র একেবারে গোছগাছ করে অনেকটা পালিয়ে এসেছিলাম ওই রুম থেকে। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। জেফরি ভাই, এই ছিল ঘটনা। আমি নিলয় হাসান। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে আমার বন্ধুর ঘটনাটি আপনি আপনার মতো করে গুছিয়ে পড়ে শোনাবেন, এবং আমি চাই আপনার ভৌতিক দুনিয়া আরো বেশি প্রসারিত হোক। কোটি কোটি মানুষের ভালোবাসার মানুষ জেফরি ভাই, আপনাকে অনেক অনেক সালাম, শ্রদ্ধা। ভাই, আপনার ঘটনা শুনলে যে কোনো মানুষ আপনার ফিদা হয়ে যাবে, যে কোনো মানুষ আপনার প্রেমে পড়ে যাবে। ভাই, একটা ঘটনাকে কতটা সুন্দরভাবে আপনি উপস্থাপন করেন, মাশাআল্লাহ। ভাই, আপনার কাছে খুব ছোট্ট একটা ঘটনা দিলেও সেটাকে আপনি জীবন্ত করে ফেলতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ অনেক সুন্দর একটা গুণ দিয়েছে। আশা করি এই ঘটনাটাকে জীবন্ত করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি নিলয় হাসান বলছিলাম। ভালো লাগলে শেয়ার করতে পারেন ঘটনাটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দিলয় হাসান ভাই। হোয়াট এ স্টোরি ভাই, হোয়াট এ স্টোরি। দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি। ওয়াও ওয়াও। এবং আশা করছি আপনাদের সবার কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে স্টোরিটা। এবং আমি লক্ষ্য করছি ইদানিং খুব সুন্দর সুন্দর স্টোরি আসছে আমাদের ভৌতিক দুনিয়াতে। এবং আজকের এই ঘটনাটিও একটা অতুলনীয় ঘটনা ছিল। আমি বলবো দিস ইজ অ্যাবসলিউটলি সুপার অ্যামেজিং একটা স্টোরি ছিল, মাশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি যে আপনারা যারা যারা শুনেন, ভৌতিক দুনিয়া যারা শুনেন, তাদের একটা ভালোবাসার জায়গা তো হয়ে গেছে আজকের এই ঘটনার পর। এবং খুব লং একটা স্টোরি শুনলাম, অনেক দিন পর একটা লং স্টোরি শুনলাম, ইজন্ট ইট? এবং আশা করছি আপনাদের কাছে দারুণ রকমের সুন্দর লেগেছে এপিসোড। এবং আপনাদের কাছে সুন্দর লাগবে, কষ্ট সার্থক সবসময় বলি। আর এটাই সত্য, এত কষ্ট, এত রেকর্ডিং, এত এপিসোড প্লে করা, ইটস অল অ্যাবাউট ইউ ম্যান। বুঝতে হবে বিষয়টা। আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা কমেন্ট করেন, আপনারাই অসাধারণভাবে জিনিসটাকে শেয়ার করেন, আপনারাই দারুণ রকমভাবে মানুষের কাছে পৌঁছে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ বিউটিফুল স্টোরি। এবং নিলয় হাসান ভাই, আপনার কাছে আরো ঘটনা আছে আমি জানি। আপনি এভাবেই ধীরে ধীরে কালেক্ট করে ঘটনাগুলো পাঠিয়ে দিবেন। আপনার প্রতিটা ঘটনার অপেক্ষায় থাকবো আমি। এবং ইনশাল্লাহ শুধু আমি নই, সবাই আপনার ঘটনা অপেক্ষায় থাকবে। দারুণ রকমভাবে ঘটনাগুলো প্রচার হয়ে যাবে মানুষের কাছে, এবং সবাই শুনবে একসাথে আপনার ঘটনা ইনশাল্লাহ। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করব না, আমি চলে যাচ্ছি এখনকার মতো। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। ও সরি, চলে যাবো কেন, আমার তার একটা ঘটনা আছে। আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। চলে যাই পরবর্তী ঘটনায়, এবং আশা করছি পরবর্তী ঘটনা দারুণ রকম সুন্দর লাগবে। এর পরবর্তী ঘটনা ফিরোজ ভাইয়ের ঘটনা। চলে যাই ঘটনায়।
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই থাকেন। আমি ফিরোজ খান আজ আবারও ভৌতিক দুনিয়ায় ঘটনা পাঠাচ্ছি। ঘটনাটি সিলেক্ট হলে আমাকে জানাবেন। ঘটনাটির নাম পরিত্যক্ত হোটেল এবং সত্যি ঘটনা অবলম্বনে ঘটনাটি সাজানো হয়েছে। ঘটনাটি আমি কালেক্ট করেছি এবং এরকম কালেক্টেড ঘটনা আমার কাছে আরও আছে। আপনি যদি ভালো মতো শেয়ার করেন আমি ডেফিনেটলি আরও অনেক ঘটনা পাঠাবো। চলে যাই ঘটনায়। প্রীতম ও তার সহধর্মীকে নিয়ে সিমলা বেড়াতে গিয়েছিল। তারা ঠিক করলো সিমলা গিয়ে প্রথমে একটি হোটেলে উঠবে, সেখান থেকে বেড়ানো শুরু করবে। তারা নিজেদের গাড়ি করে যাচ্ছিল। যে রাস্তা দিয়ে সিমলা যাওয়া যায় কোনো এক কারণবশত প্রতিদিন সন্ধ্যাবেলায় সিমলা যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়, যা পরদিন সকালে খুলতো। প্রীতম এই কথাটি জানতো না। তারা ওই রাস্তাটি ধরে আসছিল, তখন বাজে রাত 8টা। প্রীতম ভাবলো আজ রাতে এখানে থেকে যাবে। তখন প্রীতমের স্ত্রী বলল, চলো আজকে আমরা একদিনের জন্য এখানে কোথাও হোটেলে থেকে যাই, কাল সকাল হলে চলে যাব। প্রীতম তার স্ত্রীর কথা মতো কাছাকাছি হোটেলে গেল এবং যেতে দেখতে পেল চারদিকে তেমন কোনো লোক সীমা নেই। মোবাইলের নেটওয়ার্ক পরিষেবা তেমন একটা দেখা যাচ্ছে না। তাই তারা একটি দোকানের সামনে নিজের গাড়িটি রেখে সোজা রাস্তা ধরে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর ওই রাস্তার বাম দিকে একটা রাস্তা পড়লো। প্রীতম ভাবলো এই রাস্তাটি এগিয়ে দেখা যাক। প্রীতম আর তার স্ত্রী ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। রাস্তাটা ছিল পিচের রাস্তা, কিন্তু খুব খুব ছোট। সেই রাস্তাটি দিয়ে যে লোক চলাচল করে সেটি সহজেই বোঝা যাচ্ছিল, কারণ তার রাস্তায় দুপাশে বৈদ্যুতিক আলোর খুঁটি রয়েছে। কিন্তু রাস্তাটি খুব চওড়া নয়, কারণ এখানে গাড়ি নিয়ে যাওয়া খুব অসম্ভব। মিনিট 5 হাঁটার পর তারা কোনো মানুষ দেখতে পেল না। তারা প্রচন্ড ভয় পেয়ে গেল। একই তো রাত, তার উপরে অজানা অজানা জায়গা। সোজা পথ দিয়ে আরো কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর দেখলো একটা গাছের তলায় ল্যাম্প পোস্টের নিচে বাসে কে যেন একটা বুড়ো গাছা টানছে। প্রীতম বুড়োটাকে জিজ্ঞেস করলো, এখানে কোথাও কি থাকার হোটেল আছে? বুড়ো কিছু না বলে ওই অদূরে কোথাও একটা বাড়ির দিকে ইশারা করলো। প্রীতম বুঝলো যে সেটাও হতে পারে কোনো হোটেল, আর তাই প্রীতম আর তার স্ত্রী হেঁটে চললো সেই হোটেলের দিকে। কিছুটা হাঁটার পর তারা পৌঁছালো একটা হোটেলের কাছে। সে হোটেলটি ছিল 4 তলা ভবনের। তখন রাত প্রায় 10টা, তাই তেমন কোনো লোকজন তারা দেখতে পেল না। প্রীতম তার স্ত্রীর সাথে হোটেলে ঢুকলো। তারা দেখলো একজন ছেলে হোটেল কাউন্টারে ঘোরাঘুরি করছে। প্রীতম তার পোশাক দেখে বুঝতে পারলো সেই ছেলেটা হোটেলে কাজ করে। প্রীতম ছেলেটিকে ঘর ভাড়া দেওয়ার জন্য কথা বলল। ছেলেটি বলল, এখানে খরচ কম হলেও 2 দিন ভাড়া দেওয়া যায়, তার থেকে কম দেওয়া যায় না। প্রীতম কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেল। অগ্রিম ভাড়া তাকে দিয়ে দিল এবং একটি রুমের চাবি চেয়ে নিল। প্রীতম দেখলো চাবিটির গায়ে লেখা আছে 333, মানে 333 নম্বর, 333 নম্বর ঘর। প্রীতম জানতে চাইলো ঘরটিতে কয়টা তলায় পড়বে। লোকটি তখন বলল 3 তলায়, 3 নাম্বার ঘরটি 333 নাম্বার ঘর। এই হোটেলের যতগুলো ঘর আছে তার মধ্যে এই ঘরটি নাকি খুব ভালো। ঘরটি বলতে বলতে কেমন যেন এক অদ্ভুত ভাবে হাসলো। একটা রহস্যময় হাসি দিল ছেলেটি। প্রীতম সেটা বুঝতে পারল না। প্রীতম আর তার স্ত্রী প্রচন্ড ক্লান্ত ছিল, তাই তারা দেরি না করে কথা না বাড়িয়ে হোটেলের 3 তলার সে 3 নম্বর রুমে 333 নাম্বার রুমটিতে চলে গেল। প্রীতম তখনও আন্দাজ করতেই পারেনি তার সাথে কি ঘটতে চলেছে। 3 তলায় প্রীতম এসে হতভম্ব হয়ে যায়, কারণ অন্য তলায় অন্যান্য ঘরটি কম বেশি আলো জ্বলছিল, কিন্তু এই তলায় অনেক অন্ধকার আর একটা মাত্র আলো জ্বলছে। প্রীতম সামনের দিকে এগিয়ে গেল আর রুমটির সামনে গিয়ে চাবি দিয়ে দরজাটি খুলতে লাগলো। ঘরটির পেছনে ঢুকে ঘরটির বাতি জ্বালানো। দেখলো খুব পরিষ্কার ঘর এবং সুন্দরভাবে সাজানো। এই মাত্র যেন কেউ পরিষ্কার করে দিয়ে গেছে এমন লাগছে। প্রীতমের মনে হলো ঘরের মাঝে কে যেন দামি কোনো একটা পারফিউম ব্যবহার করছে, কারণ ঘরের বাতাসে কোনো এক অজানা ফুলের গন্ধ যেন আসছিল। ঘরের দরজা বন্ধ করে প্রীতম ও তার স্ত্রী গেল বাথরুম ফ্রেশ হতে।
প্রীতম দেখলো বাথরুমের কলে জল পড়ছে না। প্রীতম রুমের ভেতরে ঢুকে গেল এবং দেখলো রুমে একটা টেলিফোন রাখা আছে। চাবি থেকে টেলিফোন নাম্বার নিয়ে ফোন করলো। একজন লোক ফোনটা ধরলো, কোনো কথা বললো না, শুধু যেন ফোনের ওপার থেকে হেসে উঠলো, তারপর ফোনটা কেটে দিল। ঠিক তখনই আবার সেই ফোনে একটা কল এলো। কলটা ধরতেই ওপাশ থেকে কে একজন বলল, হ্যাঁ স্যার বলুন। সে বুঝলো হোটেলের কোন একটা স্টাফ কলটা ধরেছে। সে বলল, হোটেলের 333 নাম্বারে কক্ষে ওয়াশরুম থেকে জল পড়ছে না। এটা শুনে মনে হলো লোকটি ভয় পেয়েছে। লোকটি তাকে জিজ্ঞেস করলো, স্যার আপনি ওই রুমে কি করছেন? এটা শুনে প্রীতম বেশ অবাক হয়ে গেল এবং বলল, কেন, আপনারাই তো আমাকে থাকতে দিয়েছেন করতে দিয়ে। এই কথাটি শুনে স্টাফ বলল, স্যার আপনি খুব দ্রুত এই ঘর থেকে বেরিয়ে আসুন, নিচে চলে আসুন। প্রীতম কিছু বুঝতে পারছিল না। প্রীতম বলল, কিন্তু কেন, কি হয়েছে, আমাকে খুলে বলুন। স্টাফটি তখন বলল, সব বলবো স্যার, আপনি তাড়াতাড়ি ওই ঘর থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন বলছি। প্রীতম বুঝলো কোন একটা ভয়ঙ্কর কিছু তো আছে, তাই ফোন রেখে তার স্ত্রীর কাছে গিয়ে সবকিছু গুছিয়ে নিতে বলল। আর ঠিক সেই সময় দরজায় ঠক ঠক করে আওয়াজ হলো। প্রীতম জিজ্ঞেস করলো, কে? কিন্তু কোনো আওয়াজ এলো না। প্রীতম বুঝতে পারলো এই বাড়িতে কোনো ভূত প্রেতের ব্যাপার আছে। ওই সময় একটা লোক গম্ভীর কণ্ঠে বলে উঠলো, আপনি না ফোন দিয়ে বললেন বাথরুমে কল পানি আসছে না, আমরা তাই ঠিক করতে এসেছি কলটা। প্রীতম বুঝতে পারলো না যে স্টাফ যদি ঠিক করে দিতে যাবে তাহলে তাকে নিচে চলে আসতে কেন বলল। সে মনে মনে ভাবলো তার সাথে মনে হয় অদ্ভুত ভয়ঙ্কর কিছু করতে চলেছে, তাই দরজাটি সে খুলতে চাইল না। কিন্তু বারবার দরজা ধাক্কা দেওয়ার কারণে সে বুঝতে পারলো না কি করবে। দরজার ওপাশ থেকে আবারও আওয়াজ এলো, দরজাটি খুলুন স্যার, আমি জলের সমস্যা ঠিক করে দিতে এসেছি। প্রীতম কি করবে বুঝে উঠতে পারল না। ঠিক এমন সময় ঘরের কারেন্ট চলে গিয়ে ঘরটা অন্ধকার হয়ে গেল, খুটখুটে অন্ধকার। প্রীতম আর তার স্ত্রী যেন ভয় পেয়ে গেল। ঠিক সেই সময় খুব জোরে অদ্ভুত ধরনের একটা হাসি শোনা গেল, যেমন প্রীতম প্রথম হোটেলে ঢুকতে এই ছেলের মুখে শুনেছিল, আর ঠিক প্রথমবার সেই টেলিফোন শুনেছিল। তখন আবারও ফোনটা বেজে উঠলো আর বলল, স্যার আপনি এখনো এলেন না কেন? প্রীতম বলল, কেউ একজন এসেছিল বাইরে কল সারাতে, দরজা খুলে দিতে স্টাফ বলল, সাবধান স্যার, একদম দরজা খুলবেন না, আপনি অপেক্ষা করুন, আমরা আসছি। ঠিক সেই সময় অনেকগুলো পায়ের আওয়াজ শোনা গেল। ঠিক সেই সময় বাইরে থেকে শব্দ এলো, স্যার আমরা এসেছি, আমরা আসছি। প্রীতম মনে সাহস পেল আর দরজা খুললো এবং দেখলো অনেকগুলো যুবক হাতে হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। প্রীতম আর তার স্ত্রী নিচে হোটেলের কাউন্টারে চলে গেল। প্রীতম সবকিছু খুলে বলল তাদের কাছে। সবকিছু শোনা মাত্র হোটেলের স্টাফরা বলল, আজকে যার হাত থেকে বেঁচে গেলেন সে একসময় আমাদের মাঝেরই একজন, মানে হোটেলের একজন স্টাফ ছিল, কিন্তু হঠাৎ একদিন তার রুমে তার মৃতদেহ পাওয়া যায়। কিন্তু কিভাবে পাওয়া গিয়েছিল তার রহস্য আজকে উদ্ঘাটন করতে পারেনি। সে মারা যাওয়ার আগে এই রুমটা প্রায় ফাঁকা রাখতো, সেই রুমটা প্রায় দেখাশোনা করতো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। এর আগে অনেকেই ওই রুমে স্টাফদের হাতে মারা গেছে। ওই রুমের চাবি কোনোদিন পাওয়া যায়নি। ওই রুমের চাবি সহ সবকিছুই ওর সাথে থাকতো, শুধু আজ আপনাকে দিয়েছিল। সেই চাবিটি কি এখন আপনার কাছে আছে? প্রীতম তখন বলল, না, সেই চাবি তো আমি রুমের মধ্যেই ফেলে দিয়ে এসেছি। স্টাফরা তখন বলল, আমরা ওই কারণেই 3 তলায় কোনো রুমকে ভাড়া দিই না, কোনো রুম কাউকেই ভাড়া দিই না। আর ব্যাপারটা শুধু আমরাই জানি, কারণ জানাজানি হলে এই হোটেলে আর কেউ আসতে চাইবে না। প্রথম 2বার আপনাদের মতো 2জন স্বামী স্ত্রী ঘরটা ভাড়া নিয়েছিল। এই ঘরে মারা যায় এবং বিষয়টা হোটেল কর্তৃপক্ষ ধামাচাপা দিয়ে দেয়। তারপর থেকে হোটেলের সকল স্টাফদের ওই রুমে ভাড়া দিতে নিষেধ করে দেওয়া হয়। এই কারণে সবাই কি বলেন জানেন স্যার? প্রীতম তখন বলল, কি বলে? স্টাফটি তখন বলল, সবাই বলা বলি করে এই হোটেলের এই রুমটায় এখনো প্রায় যাওয়া আসা করে এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর সুযোগ বুঝে কাউকে পেলে তাদেরকে ওই ঘরে নিয়ে গিয়ে একেবারে মেরে ফেলে। এরপর স্টাফটি আরো বলল, এইখানে নাকি প্রায় হোটেলের বাইরে রাত 12টায় হাঁটাহাঁটি করতে দেখা যায়। এছাড়া এই এলাকায় তাকে প্রায় সময় দেখতে পেয়েছে, আর তাই হোটেল কর্তৃপক্ষ
হোটেলের পুরো ব্যাপারটি যতটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক বাইরে লোকজন কেউ বিষয়টি জানে, আবার কেউ ভয় পায়, এই হোটেলের কাছে আসতে চায় না, আর কেউ কেউ এই বিষয়টি গুজব মনে করে, কিন্তু বিষয়টা একদম সত্য। কিছু লোকের কাছে বিষয়টি সাজানো মনে হলো, যার সাথে ঘটেছে সবাই জানে। ঘটনাটি এই পর্যন্তই ছিল। যে ভাই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবার অনুরোধ রইল। এই ছিল ঘটনা যে ভাই। আমি ফিরোজ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভৌতিক দুনিয়ায় আমার পক্ষ থেকে। এটা আমার পাঠানো 88তম ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন যে ভাই। এই ফিরোজ ভাই, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর দিস বিউটিফুল স্টোরি। এবং দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি। আমি একসাথে বলবো যে ইটস আ বেস্ট অন ট্রু স্টোরি। খুব সুন্দর ছিল স্টোরিটা, উফ মাথা নষ্ট ম্যান। এবং একসাথে বলবো যে ভৌতিক দুনিয়া যেন কিভাবে যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ভালোবাসা পেয়ে ভৌতিক দুনিয়াও অনেক 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 দূর এগিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আর কি লাগে ভাই, আপনারা ভাই এক একটা হিরো আমি বলবো। দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এবং আমি আশা করছি আপনাদের সবার কাছে একটা ভীষণ রকম সুন্দর অনুভূতি হয়েছে। এবং আপনাদের কাছে ভালো লাগলে আপনারা ডেফিনেটলি কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এবং সবসময় আমি বলি যে আপনারা দারুণ দারুণ কমেন্ট করে কিন্তু আর একটু ইন্সপিরেশন দিতে পারেন প্রত্যেকটা যেটাকে বলে যে স্টোরি টেলারকে। আমি চাই যে প্রত্যেক স্টোরি টেলারই তার নিজ নিজ যোগ্যতায় দারুণ দারুণ ঘটনা উপহার দিক সমস্ত মানুষকে, এবং সবাইকে পৌঁছে দিক তাদের অসাধারণ ঘটনাগুলো। এবং আপনাদের সবাইকে বলবো, আপনারা যেটা করবেন শুধু ঘটনা শুনলে হবে না, আপনার ঘটনা অবশ্যই শুনবেন, সাথে শেয়ারও করে দেবেন। এতে করে যেটা হবে সেটা হচ্ছে ঘটনাগুলো সবার কাছে একদম পারফেক্টলি পৌঁছে যাবে এবং সবাই শুনে অনেক এনজয় করতে পারবে, আনন্দ পাবে। এতে করে যেটা হবে সেটা হচ্ছে সবাই নিজ নিজ জায়গাগুলো, নিজ নিজ জায়গার ঘটনাগুলো সবার কাছে পৌঁছে দিতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই কষ্ট সার্থক হয়ে যায়। এবং আসলে দিস ইজ দ্য বিউটিফুল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ঘটনা এতটুকু ছিল, বা আজকের এপিসোড এতটুকু ছিল। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ঘটনায়। আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও ফিরে আসবো, এবং আগামীকাল একটা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি থাকবে। দারুণ রকম এনজয় করবেন, এতটুকু বলতে পারি ইনশাল্লাহ। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, চলে যাচ্ছি এখনকার মতো। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।